আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণের নিয়মিত আয়োজন আজকের দুনিয়ায়। আপনাদের সাথে আছি আমি ফাহাদিয়া মিতু। চলুন জেনে নেওয়া যাক সারা দুনিয়ায় এই পর্যন্ত ঘটে যাওয়া প্রধান খবরগুলো। ইউক্রেনের শান্তির প্রতিষ্ঠার জন্য আয়োজিত শান্তি সম্মেলনে রাশিয়াকেও চান জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজ। তিনি জানিয়েছেন, আসন্ন সম্মেলনে রাশিয়ার অংশগ্রহণের পক্ষপাতী তার দেশ। ইউক্রেনের শান্তি স্থাপনের উপায় খুঁজে বের করতে গত জুনে সুইজারল্যান্ডের বার্গেনস্টকে ২ দিনব্যাপী এক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। শান্তি প্রতিষ্ঠায় একটি সাধারণ দৃষ্টিভঙ্গি খুঁজে বের করার লক্ষ্যে আয়োজিত এই সম্মেলনে ৭৮টির বেশি দেশ অংশ নেয়। তবে রাশিয়াকে এতে আমন্ত্রণও জানানো হয়নি। চলতি বছরই দ্বিতীয় শান্তি সম্মেলন আয়োজনের জন্য চেষ্টা চালাচ্ছে ইউক্রেন। জার্মানির ZDF টেলিভিশনে গত রবিবার প্রচারিত এক সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে কথা বলেন ওলাফ শোলজ। তিনি বলেন, বিদ্যমান যুদ্ধাবস্থা থেকে বেরিয়ে আসার জন্য আলোচনার সময় এসেছে। সম্প্রতি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে এ নিয়ে আলাপ হয়েছে। তিনিও আসন্ন ইউক্রেন শান্তি সম্মেলনে রাশিয়াকে যুক্ত করার ব্যাপারে একমত হয়েছেন। জার্মানির সংবাদ মাধ্যম ডয়েচে ভেলে জানিয়েছে, দেশটিতে সাম্প্রতিক ২ আঞ্চলিক নির্বাচনে জোট সরকারের ৩ শরিক দলের শোচনীয় ফলাফলের পেছনে ইউক্রেন যুদ্ধে জার্মানির ভূমিকা সম্পর্কে মানুষের ক্ষোভকে অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। আক্রান্ত দেশ হিসেবে ইউক্রেনকে সামরিক সহায়তার পাশাপাশি ওলাফ শোলজের সরকার যথেষ্ট কূটনৈতিক উদ্যোগ নিয়ে রাশিয়ার সঙ্গে শান্তির কোনো প্রচেষ্টা চালাচ্ছেন না বলে অভিযোগ উঠছে। বিশেষ করে মস্কোর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত চরম ডানপন্থী দল AfD ও বাম রক্ষণশীল BSW মানুষের মনে সেই মনোভাবের ফায়দা তুলে নির্বাচনে ভালো ফল করেছে, যে কারণে চ্যান্সেলর ইউক্রেন সংকট সমাধানের আগের চেয়ে বেশি আন্তরিক হয়েছেন। ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরের সাম্প্রতিক সহিংসতার সাথে একাধিক বিদ্রোহী গোষ্ঠীর সংশ্লিষ্টতার তথ্য পেয়েছে পুলিশ, যে কারণে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। ইকোনমিক টাইমসের এক রিপোর্টে বলা হয়েছে, গত শনিবার সংঘাতে যেই ৬ জন নিহত হয়েছে তাদের মধ্যে অন্তত ৩ জন রয়েছেন বিদ্রোহী গোষ্ঠীর সাথে জড়িত। তারা কুকি লিবারেশন আর্মি KL-এর সদস্য। এছাড়া আরেকটি লাশ পাওয়া গেছে মেইতেই জাতিগোষ্ঠীর বিদ্রোহী সংগঠন ইউনাইটেড ন্যাশনাল লিবারেশন ফ্রন্টের এক সদস্যের। 7 সিস্টার্স হিসেবে পরিচিত ভারতের পূর্বাঞ্চলীয় 7টি রাজ্যের একটি মণিপুর। রাজ্যটিতে গত বছর থেকেই জাতিগত সংঘাত চলছে। এসব সংঘাতে জড়িয়ে পড়েছে মণিপুরের বিদ্রোহী সংগঠনগুলো। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বলছে, কুকি লিবারেশন আর্মি নামের যেই সংগঠনটির 3 সদস্য নিহত হয়েছে তারা 2008 সালে ভারত সরকারের সাথে একটি চুক্তির অধীনে বিদ্রোহী তৎপরতা বন্ধ করেছিল। কিন্তু এমন একটি সংগঠন কেন আবার সংঘাতে জড়িয়েছে সেটি বুঝে উঠতে পারছেন না পুলিশ কর্মকর্তারা। সোমবারও মণিপুরের সংঘর্ষে 2 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন সাবেক সেনা সদস্য। তিনি কুকি ও মেইতেই সম্প্রদায়ের মধ্যে সৃষ্ট বাফার জোনে প্রবেশ করার পর তাকে হত্যা করা হয়। নিহত অপরজন নারী। বোমার স্পিন্টারের আঘাতে তার মৃত্যু হয়েছে। রাজ্যটির রাজধানী ইম্ফলের পরিস্থিতি সোমবারও উত্তপ্ত ছিল। কুকিরা কতুর্ক নামের একটি গ্রামে ড্রোন হামলা চালিয়েছে। এতে সেখানে গাড়িসহ বেশ কিছু অবকাঠামো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। যেসব কুকি বিদ্রোহী হামলা চালাচ্ছে তারা পাহাড়ি অঞ্চলে আশ্রয় নিচ্ছে বলে জানতে পেরেছে আইন শৃঙ্খলা বাহিনী। পুলিশ জানিয়েছে, হামলায় অন্তত 3টি বাংকার ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে মণিপুরে যখন বিদ্রোহীদের দমনে সেখানকার প্রশাসন ব্যস্ত, তখনই রাজ্যটির রাজধানীতে সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া 2টি ভিডিওতে দেখা গেছে শিক্ষার্থীরা কেন্দ্রীয় পুলিশ ফোর্সের একটি গাড়িকে ধাওয়া দিচ্ছে। আরেকটি ভিডিওতে দেখা গেছে ভারতের জাতীয় পতাকা নামিয়ে সেখানে তারা 7 রঙা পতাকা টানিয়ে দিয়েছে শিক্ষার্থীরা। বিভিন্ন শহরে দখলদার সেনাদের বিরুদ্ধে লড়াই অব্যাহত রেখেছে পশ্চিম তীরের প্রতিরোধ সংগঠনগুলো। ইসলামিক জিহাদের সামরিক শাখা আল কুদস ব্রিগেডস জানিয়েছে, সোমবার তুলকারাম ক্যাম্প এলাকায় দখলদার বাহিনীর একটি সামরিক যান লক্ষ্য করে আগে থেকে প্রস্তুত করে রাখা বোমার বিস্ফোরণ ঘটিয়েছে তাদের যোদ্ধারা। এছাড়া গাজা উপত্যকার প্রতিরোধ যোদ্ধারা এদিন গাজার পার্শ্ববর্তী আশকেলন ইহুদি বসতিতে রকেট হামলা চালিয়েছে। সোমবার একটি ভিডিও প্রকাশ করেছে আল কুদস ব্রিগেডস। ভিডিওতে পশ্চিম তীরের জেনিন উদ্বাস্তু শিবির এলাকায় সশস্ত্র প্রতিরোধ যোদ্ধাদের মার্চ করতে দেখা গেছে। প্যালেস্টাইন ক্রনিকল জানিয়েছে, কালো পোশাক ও মুখোশ পরা
যোদ্ধাদের ওই দলে বিভিন্ন প্রতিরোধ সংগঠনের সদস্য ছিল। হাতে রাইফেল সহ বিভিন্ন ধরনের যুদ্ধাস্ত্র নিয়ে রাস্তা দিয়ে সারি বেঁধে হাঁটতে দেখা গেছে তাদের। এ সময় রাস্তার পাশে দাঁড়ানো জনতা যোদ্ধাদের উৎসাহ দেয়, অনেককে যোদ্ধাদের সাথে হ্যান্ডশেক করতেও দেখা যায়। ওই মার্চে কত যোদ্ধা ছিলেন সে সম্পর্কে ভিডিওতে কিছুই বলা হয়নি, তবে সংখ্যায় তারা কয়েকশো হবেন। প্যালেস্টাইন ক্রনিকল বলছে, এই ভিডিওটি ইসরায়েলিদের উদ্দেশ্যে প্রতিরোধ যোদ্ধাদের পক্ষ থেকে একটি শক্ত বার্তা দেবে। একই সাথে এটি প্রমাণ করে জেনিন সহ পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় প্রতিরোধ সংগঠনগুলো এখনও শক্ত অবস্থান ধরে রেখেছে। সোমবারও ইসরায়েলি বাহিনী উদ্বাস্তু ক্যাম্প সহ বিভিন্ন এলাকায় হামলা অব্যাহত রেখেছে। কিছু জায়গায় প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে তাদের লড়াইয়ের খবর পাওয়া গেছে। এদিকে লেবানন ভিত্তিক প্রতিরোধ সংগঠন হিজবুল্লাহ জানিয়েছে, তাদের যোদ্ধারা সোমবার উত্তর ইসরায়েলের সামরিক স্থাপনা লক্ষ্য করে সিরিজ হামলা চালিয়েছে। সংগঠনটির মিডিয়া বিভাগ জানিয়েছে, লেবাননে ইসরায়েলি আগ্রাসনের জবাবে এদিন ইসরায়েলের আক্কা শহরের ওপর ড্রোন হামলা চালিয়েছে তারা। শহরের সাগ্রা মিলিটারি ব্যারাকে সরাসরি হামলা চালায় এসব ড্রোন। এই ব্যারাকেই রয়েছে ইসরায়েলি বাহিনীর গোলানি পদাতিক ব্রিগেডের হেডকোয়ার্টার। এছাড়া ইগজ স্পেশাল ফোর্সের হেডকোয়ার্টারও এখানে। হিজবুল্লাহর আল ফজর বাহিনী উত্তর ইসরায়েলের আল জলিল উপত্যকার বেইত হিলাল সেনাঘাঁটি লক্ষ্য করে ফজর মিসাইল হামলা চালিয়েছে। যোদ্ধাদের আরেকটি দল ইয়ারা ব্যারাকের কাছে স্থাপিত বারাম টেরিটোরিয়াল ব্রিগেডের হেডকোয়ার্টার লক্ষ্য করে কাতিউশা রকেট হামলা চালিয়েছে। হামলায় ঘাঁটির বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়াও এদিন আরও কয়েকটি সেনাঘাঁটি লক্ষ্য করে হামলা চালায় হিজবুল্লাহ। সিরিয়ার মধ্যাঞ্চলে একাধিক সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত ১৬ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন ৩৬ জন। দেশটির হামা প্রদেশের মাসিয়াফ শহরের আশেপাশে এসব হামলা চালানো হয়। সিরিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা সানা এসব তথ্য জানিয়েছে। অপরদিকে যুক্তরাষ্ট্রভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, হামলায় নিহত মানুষের সংখ্যা ২৫। হামলার লক্ষ্যবস্তু ছিল ৫টি। এর মধ্যে একটি বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্র ছিল। সেটি রাসায়নিক অস্ত্র উৎপাদনের সঙ্গে যুক্ত বলে অভিযোগ রয়েছে। সরেজমিন তথ্যের ভিত্তিতে পর্যবেক্ষক সংস্থাটি আরও জানিয়েছে, নিহত ২৫ জনের মধ্যে ৫ জন বেসামরিক ব্যক্তি, ৪ জন সিরিয়ার সরকারি বাহিনীর সদস্য এবং ১৩ জন ইরানপন্থী গোষ্ঠীর সদস্য রয়েছেন। অপর ৩টি লাশ শনাক্ত করা যায়নি। গতকালের হামলা নিয়ে বিদেশি গণমাধ্যমের প্রতিবেদন বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি ইসরায়েলের সেনাবাহিনী। তবে এই হামলাকে নির্লজ্জ আগ্রাসন বলে সমালোচনা করেছে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। আর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষ্যমতে, এই হামলা অপরাধমূলক আক্রমণ। গত কয়েক বছরে সিরিয়ায় কয়েকশো হামলা চালানোর কথা স্বীকার করেছে ইসরায়েল। দেশটির দাবি, সিরিয়ায় অবস্থিত ইরান সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুগুলোতে এসব হামলা চালানো হয়েছে। গত বছর অক্টোবরে গাজা যুদ্ধ শুরুর পর সিরিয়ায় এসব হামলা বাড়িয়েছে ইসরায়েল। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের উদ্বাস্তু শিবিরে আবারও হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত ৪০ জন নিহত হয়েছেন। হামলায় আহত হয়েছেন আরও অর্ধশতাধিক মানুষ। গাজার দক্ষিণাঞ্চলীয় এলাকায় নিরাপদ জোন বলে ঘোষিত ক্যাম্পে ইসরায়েল হামলা চালালে হতাহতের এই ঘটনা ঘটে। মঙ্গলবার আল জাজিরার রিপোর্টে জানা গেছে এসব তথ্য। গাজার সিভিল ডিফেন্স জানিয়েছে, মঙ্গলবার ভোরে সূর্য ওঠার আগেই এই হামলা চালানো হয়। হামলায় খান ইউনিসের আল মাওয়াসি এলাকায় অন্তত ২০টি তাঁবুকে লক্ষ্যবস্তু করা হয়। আল জাজিরা বলছে, আল মাওয়াসিতে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের উপচে পড়া ভিড়। ইসরায়েলি সেনাবাহিনী খান ইউনিস এবং নিকটবর্তী রাফায় স্থল আক্রমণের সময় উপকূলীয় এই অঞ্চলটিকে নিরাপদ অঞ্চল হিসেবে ঘোষণা করার পর থেকে আল মাওয়াসির এই ক্যাম্পেই থাকতে বাধ্য হচ্ছেন ফিলিস্তিনিরা। উদ্ধারকর্মীরা বলছেন, হামলার পর তারা ক্যাম্পে ৯ মিটার বা ৩০ ফুট পর্যন্ত গভীর গর্ত খুঁজে পেয়েছেন। প্রত্যক্ষদর্শীরা ওই এলাকায় চরম বিশৃঙ্খল দৃশ্য বর্ণনা করেছেন। গাজার সিভিল ডিফেন্সের একজন মুখপাত্র বলেছেন, ঘটনাস্থলের প্রাথমিক মূল্যায়নে যেই ইঙ্গিত পাওয়া গেছে তাতে মনে হচ্ছে আক্রমণটি এই উন্মত্ত যুদ্ধের সবচেয়ে জঘন্য গণহত্যাগুলোর একটি। মুখপাত্র বলেন, হামলায় নিহত ব্যক্তিদের লাশ উদ্ধার করতে অ্যাম্বুলেন্স এবং সিভিল ডিফেন্স ক্রুদের সমস্যা হচ্ছে। ইসরায়েলি কর্তৃপক্ষ বলেছে, তারা উল্লেখযোগ্য সংখ্যক হামাস সন্ত্রাসীকে আঘাত করেছে, যারা খান ইউনিসের মানবিক অঞ্চলের ভেতরে একটি কমান্ড এবং নিয়ন্ত্রণ কেন্দ্রে কাজ করছিল। ইরানকে গুরুত্বপূর্ণ অংশীদারের মর্যাদা দিয়েছে রাশিয়া।
এমন সময় এই ঘোষণা এসেছে যখন রাশিয়াকে তেহরান স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহ করছে এমন খবর দৃঢ়তার সঙ্গে নাকচ করতে পারছে না মস্কো। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ ইরানের সঙ্গে রাশিয়ার সম্পর্কের নতুন এই উচ্চতার কথা জানান। এই ঘোষণা এমন এক সময়ে এলো যখন ইউরোপীয় ইউনিয়ন বলেছে ইউক্রেনে যুদ্ধরত রুশ বাহিনীগুলোকে ইরানের ক্ষেপণাস্ত্র সরবরাহের বিষয়ে তাদের কাছে বিশ্বাসযোগ্য তথ্য রয়েছে। রাশিয়া ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা শুরু করে। এরপর ইরানের শাহে ড্রোন সরবরাহের মাধ্যমে মস্কো ও তেহরানের মধ্যে সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়। গত শুক্রবার ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়, এখন ক্ষেপণাস্ত্র সরবরাহ করা হচ্ছে। গতকাল এই দাবিকে সমর্থন জানায় ইউরোপীয় ইউনিয়নও। একজন মুখপাত্র বলেন, জোটের মিত্ররা এই ধরনের গোয়েন্দা তথ্য বিনিময় করেছে। ক্ষেপণাস্ত্র সরবরাহের বিষয়টি নিশ্চিত হলে তেহরানের ওপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে সতর্ক করেছেন তিনি। যদিও ইরান এই ধরনের খবর অস্বীকার করেছে, তবে ক্রেমলিনের মুখপাত্র পেসকভ বিষয়টি জোরালোভাবে অস্বীকার করতে দৃশ্যত ব্যর্থ হয়েছেন। তিনি বলেন, আমরা খবরটি দেখেছি, এই ধরনের তথ্য সবসময় সত্য হয় না। এ সময় ক্রেমলিনের মুখপাত্র বলেন, ইরান আমাদের গুরুত্বপূর্ণ অংশীদার। আমরা আমাদের বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করছি। সবচেয়ে স্পর্শকাতর ক্ষেপণাস্ত্রগুলো সহ সম্ভাব্য সব বিষয়ে আমাদের সহযোগিতা ও সংলাপ আমরা জোরদার করছি। গত শুক্রবার যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, রাশিয়াকে ইরানের কোনো ধরনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহ ইউক্রেন যুদ্ধে মারাত্মক উত্তেজনা তৈরির বিষয় হিসেবে বিবেচিত হবে। যদিও দৃঢ়তার সঙ্গে বিষয়টি অস্বীকার করে ইরান। এক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলেন, এই যুদ্ধের এক পক্ষের কাছে অস্ত্র রপ্তানির অভিযোগ আমরা দৃঢ়তার সঙ্গে প্রত্যাখ্যান করছি। কানানি আরও বলেন, ইরানের বিরুদ্ধে অভিযোগকারীরাই এই যুদ্ধের এক পক্ষের কাছে সবচেয়ে বেশি অস্ত্র সরবরাহকারী। নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করে তিনি বলেন, তেহরান ইউক্রেন যুদ্ধের অংশ নয়। আজ এখানেই শেষ করছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।